তাহলে আমরা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন পড়েছিলাম। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এটাই আমরা পড়েছিলাম যে আলোক রশ্মিকে কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যেতে হবে, ঘন থেকে লঘুতে। তাহলে আমরা এটা লিখলাম ঘন মাধ্যম আর এটা লিখলাম লঘু মাধ্যম। তাহলে আলোক রশ্মিকে অবশ্যই ঘন থেকে লঘুতে যেতে হবে, অবশ্যই, না হলে তো কোনোভাবে সম্ভবই নয়, ঘন থেকে লঘুতে যেতে হবে। তাহলে আলোক রশ্মিকে ঘন থেকে লঘুতে ফেললাম। যদি আমরা সংকট কোণে ফেলি তাহলে কি হবে? যদি সংকট কোণ মানে এমন একটা কোণ, তাহলে থিটা ক্রিটিক্যাল, সেই জন্য সি, এমন একটা কোণে ফেললাম যে কোণ ফেলার পর প্রতিসৃত রশ্মিটা বিভেদ দল বরাবর গেল, এটাকে বলবো সংকট কোণ। তাহলে সংকট কোণটা হচ্ছে ঘন থেকে লঘুতে যাওয়ার সময় হবে, আর এমন আপতন কোণ হবে যাতে প্রতিসৃত রশ্মি বিভেদ দল বরাবর যায়, বা প্রতিসরণ কোণটা কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি। এই যে এটার সাথে এটা 90 ডিগ্রি, বিভেদ দলের সাথে কোণ দেখতে হয়, ঠিক আছে। আর আমরা যদি সংকট কোণের থেকেও বেশি কোণে ফেলি, এইটার থেকেও বেশি কোণে ফেলি, মানে আমরা এমনভাবে আলোক রশ্মি ফেললাম যাতে এই আলোক রশ্মিটা সংকট কোণের থেকেও বেশি কোণে পড়ে দেয়, এইটা হচ্ছে সংকট কোণ। এইটা দেখ, এই লাল আলোক রশ্মিটার দিকে থাকা, এটা সংকট কোণের থেকেও বেশি, সংকট কোণের থেকে বেশি কোণেও যদি আলোক রশ্মি পড়ে কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যাওয়ার সময়, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময় কত কোণে পড়েছে, সংকট কোণের থেকে বেশি কোণে পড়লে আলোক রশ্মিটা আর ঘন থেকে লঘুতে যায় না, তার বদলে এই মাধ্যমে আরো ফিরে আসে। আর পুরো আলোক রশ্মিটাই যতটা এদিকে যাচ্ছিল পুরোটাই এদিকে ঘুরে আসে, এক অংশ এদিকে প্রতিসৃত হয় না। মানে প্রতিসরণটা কখন বলবো, প্রতিসৃত কখন বলবো, যখন ঘন থেকে লঘুতে যাবে, কিন্তু হয় না এই ক্ষেত্রে ঘন থেকে যতটা আলোক রশ্মি যাচ্ছিল ততটাই এখানে প্রতিফলন হয়ে ততটাই আবার ফিরে আসে, সেই জন্য এটাকে পূর্ণ কথাটা বলা হয়েছে, পূর্ণ। এইরকম যদি আমরা প্রতিফলন দেখতে যাই, এমনি সিম্পল প্রতিফলন যদি দেখতে যাই আমরা, তো ঠিক আছে, ধর এই জায়গাতে আলোক রশ্মি এরকম বরাবর ফেললাম, এটা আপতিত আলোক রশ্মি, এইটাকে আমরা কি টাইলাম, অভিলম্ব, এখানে এটা আপতিত রশ্মি আর এইটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, এটা আপতিত রশ্মি আর এটা প্রতিফলিত রশ্মি, এটা আপতিত, এটা কি রশ্মি, প্রতিফলিত রশ্মি। তাহলে এইরকম প্রতিফলনের ক্ষেত্রে যে শুধু এইরকম প্রতিফলন ঘটে না, কিছু অংশ আমরা বুঝতে পারি না, আপতিত অংশের কিছুটা প্রতিফলন হয়েছে আর কিছুটা যে মাধ্যম মানে যে পথ বরাবর যাওয়ার কথা ছিল সেইখান থেকে, ধর এটা ধরলাম লঘু, ধরেছিলাম কি লঘু, আর এটা ঘন, তাহলে লঘুর থেকে দেখ আলোক রশ্মি দেখ লঘু থেকে ঘনতে যাচ্ছে, তাহলে যে পথ বরাবর যাওয়ার কথা তার থেকে কি হয়, অবিলম্বের দিকে সরে আসে। তার মানে এই রশ্মিটার নাম আমরা দিচ্ছি প্রতিসৃত রশ্মি, ঠিক আছে। এটা আমরা বলি না যখন প্রতিফলন পড়ি, ঠিক আছে, দুটো একসাথে বলি না। কিন্তু যদি আলোক রশ্মি পড়ে কোনো মাধ্যমে, তাহলে প্রতিফলনের সাথে সাথে কিছুটা প্রতিসরণ হয়। এমনি প্রতিফলনের ক্ষেত্রে সিম্পল যেগুলো প্রতিফলন আমরা পড়েছি, সেই সিম্পল প্রতিফলনে প্রতিফলিত রশ্মির সাথে সাথে কিছুটা অংশ প্রতিসৃত হয়, কিছু অংশ প্রতিসৃত হয়, কিন্তু এই ক্ষেত্রে এক অংশও প্রতিসৃত হয় না, যতটা যাচ্ছিল ততটাই আবার ঘুরে আসে। সেই জন্য এখানে পূর্ণ কথাটা ব্যবহার করা হয়েছে। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে পূর্ণ শব্দটি কেন ব্যবহার করা হয়েছে এটি কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। পূর্ণ কেন বলা হয়েছে, কেননা এমনি প্রতিফলনের ক্ষেত্রে প্রতিফলনের সাথে সাথে কিছুটা অংশ কি হয়, প্রতিসৃত হয়, মানে একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, মানে লঘু থেকে ঘনতে বা ঘন থেকে লঘুতে যায়, ঠিক আছে। কিন্তু এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে প্রতিসরণ কোনোভাবেই হয় না, পুরোটাই প্রতিফলিত হয়ে যায়, সেই জন্য তার নাম পূর্ণ প্রতিফলন, মানে পুরোটাই প্রতিফলন হয়ে যায়, পুরোটা যতটা যাচ্ছে ততটাই ঘুরে আসে, এক অংশ প্রতিসৃত হয় না। কিন্তু এইটার ক্ষেত্রে কিছু অংশ প্রতিসৃত হয়, সেই জন্য এইটাকে পূর্ণ প্রতিফলন বলবো, ঠিক আছে। তাহলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে পূর্ণ শব্দটা কেন ব্যবহার করা হয়েছে এটা আশা করছি ক্লিয়ার হয়েছে। এটা বই আছে, ছায়া বইটাতে পুরোপুরি লেখা আছে, ঠিক আছে। একবার পড়ে পড়ে দেখবি, অবশ্যই পড়ে পড়ে দেখবি, মানে লেখার মতন মুখস্থও করে নেবে। আর অভ্যন্তরীণ কেন বলা হচ্ছে, কারণ এটা অভ্যন্তরেই ঘটছে, একটা মাধ্যমের অভ্যন্তরেই ঘটছে, ঘন মাধ্যম থেকে ঘন মাধ্যমে ফিরে এসছে, সেই জন্য অভ্যন্তরীণও বলা হয়েছে কথাটা, ঠিক আছে। আর যদি এরকম একটা পয়েন্ট দিবি যারা নোটস বানাচ্ছিস, যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হতে হলে আলোক রশ্মিকে ঘন থেকে লঘুতে যেতে হবে, 1 নম্বর পয়েন্ট।
এক নাম্বার পয়েন্ট হচ্ছে শর্তটা কি, ঘন থেকে লঘুতে যেতে হবে, আলোক রশ্মিকে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে পড়তে হবে, আপতিত হতে হবে। 2 নম্বর হচ্ছে যে আপতন কোণটাকে সংকট কোণের থেকে বেশি করে হতে হবে। সংকট কোণে পড়লে তো বিভেদ তল বরাবর যায়, আমাকে সংকট কোণের থেকে বেশি কোণে ফেলতে হবে। দেখ এই কোণটা দেখ একটু ভালো করে, এই জায়গা থেকে এতটা, তাহলে এটা সংকট কোণের থেকে বেশি কোণ নয়? তাহলে সংকট কোণের থেকে বেশি কোণে আপতিত হলে তবেই কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে, তাছাড়া কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে নেই। এই জায়গাগুলো একটু একবার পড়ে পড়ে দেখবি প্রতিফলনের শর্ত। আর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কোন ক্ষেত্রে ঘটে না, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কোন ক্ষেত্রে ঘটে না? দেখ এখানে আলোক রশ্মি ঘন থেকে লঘুতে যাওয়ার সময় ঘটে। কোথার থেকে কোথায় ঘটে? ঘন থেকে লঘুতে যাওয়ার সময় ঘটে। লঘু থেকে ঘনতে গেলে ঘটবে নাই? একদম সেম কারণ, সংকট কোণে যে কারণ পড়েছি আমরা, ঠিক আছে, সেম কারণ এখানেও। আলোক রশ্মি কোথার থেকে কোথায় যাওয়ার সময় ঘটে? ঘন থেকে লঘুতে যাওয়ার সময় ঘটে, কিন্তু লঘু থেকে ঘনতে যাওয়ার সময় কোনোভাবেই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে না। কারণ কি? সংকট কোণে একবার দেখবি, সংকট কোণে বলে দিয়েছি, তা একবার কুইক করে আমরা বলে দিতেই পারি। দেখ লঘু থেকে ঘনতে যাওয়ার সময় কি হয় এটাতে দেখাই দিচ্ছে। লঘু থেকে ঘনতে যাওয়ার সময় ধর আলোক রশ্মি এখানে পড়লো এই ঘন থেকে লঘুতে যাওয়ার সময়, তাহলে ঘন থেকে লঘুতে যাওয়ার সময় যে পথ বরাবর যাওয়ার কথা ছিল ঘন মানে ভিড় থেকে লঘু মানে ফাঁকা, ভিড় থেকে ফাঁকাতে যাচ্ছে, তখন কী হবে বলতে, যে পথ বরাবর যাওয়ার কথা ছিল তার থেকে দূরে সরে যায়, তাহলে এই ক্ষেত্রে আপতন কোণটা বড় হয় না প্রতিসরণ কোণটা বড় হয়? আপতন কোণের তুলনায় কোন কোণটা বড় হয়? প্রতিসরণ কোণ বড় হয়। আমি আপতন কোণ আরও বাড়াবো, প্রতিসরণ কোণ আরও বাড়বে। আমি আপতন কোণ আরও বাড়াবো, প্রতিসরণ কোণ আরও বাড়বে। আমি আপতন কোণ আরও বাড়াবো, এমন বাড়াবো যে অবিলম্ব বরাবর চলে গেল, মানে সরি বিভেদ দল বরাবর চলে গেল। আমি মানে এটা সংকট কোণ, বিভেদ দল বরাবর গেছে মানে কি, এটা কি কোণ? সংকট কোণ। সংকট কোণকে থিটা সি দ্বারা লেখা হয়। আমি আরও মানে আপতন কোণ বাড়ালাম, তখন আলোক রশ্মিটার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে যাবে। সেই জন্য ঘন থেকে লঘুতে যাওয়ার সময় ঘটে, কিন্তু লঘু থেকে ঘনতে যাওয়ার সময় কেন ঘটে না? একই রকমভাবে উত্তরটা পারবি লিখতে আশা করি, তাও আমি বলে দিচ্ছি একবার। লঘু থেকে ঘনতে, ধর এই জায়গাটা লঘু আর এই জায়গাটা ঘন লিখেছিলাম আমরা, ঠিক আছে, এটা বিভেদ দল। এইবার আলোক রশ্মিকে আমরা লঘু থেকে ঘনতে পাঠাবো, তো লঘু থেকে যদি ঘনতে পাঠাই ধর আলোক রশ্মি এরকমভাবে পড়লো তির্যকভাবে, যে পথ বরাবর যাওয়ার কথা সেই পথ বরাবর তো যাবে না। লঘু মানে ফাঁকা থেকে ঘন ভিড়ে যাচ্ছে, ভিড় বাসে যাচ্ছে মানে কাছাকাছি চলে আসবে। তাহলে এইটা হচ্ছে আপতন কোণ, আর এটা হচ্ছে কি কোণ? প্রতিসরণ কোণ। কোন কোণটা বড় হয়, আপতন কোণ না প্রতিসরণ কোণ? অবশ্যই আপতন কোণটা বড় হয়, প্রতিসরণ কোণটা ছোট হচ্ছে। এবার আমি আপতন কোণ অনেক বাড়ালাম, প্রতিসরণ কোণ বাড়বে কিন্তু একটু বাড়বে। আমি আপতন কোণ আরও বাড়াই দিলাম, বাড়বে কিন্তু কখনো 90 ডিগ্রি হওয়া সম্ভবই নয়। আরে ভাই বিভেদ দল বরাবর যেতে হবে, তবে যে সংকট কোণ পাবো, আর সংকট কোণের থেকে বেশি কোণে ফেলতে হবে তবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্তটাতেই আছে যে সংকট কোণের থেকে বেশি কোণে পড়তে হবে, আর এই ক্ষেত্রে আমরা সংকট কোণেই পাবো না। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্তে কি আছে যে সংকট কোণের থেকে বেশি কোণে আলো ফেলতে হবে, কিন্তু এখানে আমরা সংকট কোণেই করতে পারবো না। দেখ আমরা আপতন কোণ বাড়াই যাবো, এই আরেকটুকু বাড়বে। আমরা আপতন কোণ বাড়াই দেখ আপতন কোণে 90 হয়ে গেল, কিন্তু প্রতিসরণ কোণ তখনও 90 হয় নাই। ঠিক আছে, হয়েছে কি এখান থেকে মারতে হবে, প্রতিসরণ কোণ 90 হয়েছে, 90 হয়নি, তার মানে সংকট কোণেই পাবো না। আর সংকট কোণ না পেলে সংকট কোণের থেকে বেশি কোণে ফেলতে হবে তবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে। এইবার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উদাহরণ কি, বাস্তব উদাহরণ কি, আমরা মিল পাচ্ছি না, তাই তো? দেখবি যদি কচু পাতার উপর জলের ফোঁটা থাকে, সেই জলের ফোঁটাগুলো দেখবি চকচক করে, একটা উদাহরণ। 2 নম্বর উদাহরণ হচ্ছে হীরা চকচক করে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য। 3 নম্বর যদি মানে কালি মাখানো মানে কড়াই টড়াই কিছু থাকে, ঠিক আছে, তো সেইগুলোকে যদি জলে ডুবাই দেওয়া হয় সেই ক্ষেত্রেও চকচক করে, ঠিক আছে। বা তুই জলের মধ্যে দেখবি যখন বুদবুদগুলো উপরে উঠে, হাওয়ার যে বুদবুদগুলো আছে বায়ুর, ঠিক আছে, সেগুলো যখন উপরে উঠে তখন দেখবি ওগুলোও চকচক করে। দেখ সবগুলোর পিছনেই কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনই আছে। এবার মনে হচ্ছে কীভাবে আছে, ধর এরকম জল আছে, ঠিক আছে, জলের নিচে আমি এগুলো না রিডিং পড়বি, আমি শুধু কনসেপ্ট যতটুকু দরকার ততটুকু বলে দিচ্ছি, এগুলো রিডিংয়েই পড়তে বলে দিই।
ঠিক আছে। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন তোরা রিডিং পড়লে বুঝতে পারবি, ঠিক আছে। দেখ এইরকম ধর একটা কড়াই আছে, ঠিক আছে, এরকম ধর কড়াইটা আছে, ঠিক আছে। এবার কড়াইয়ের এই জায়গাতে কালি মাখানো, কালি আছে, তো কালি আছে মানে কি এই জায়গাতে কালি মাখানো আছে, তার মানে এই জায়গাতে বায়ু স্তর থাকবে। কালি মাখানো আছে কি কালির কালির মাঝে মাঝে ছোটো ছোটো বায়ুর ইয়ে থাকতে পারে না, যেমন ধর এটা হয়তো শুনে থাকবি যে কাঠের মধ্যে যদি আমরা কাঠগুঁড়ার মধ্যে বরফ রাখি, দেখবি বরফটা গলে না তাড়াতাড়ি, মানে বায়ুর স্তর থাকে। বা দেখবি এইটা হয়তো পড়েছিস যে শীতকালে পাখিরা দেখবি লোমগুলোকে ফুলাই বসে থাকে, লোমগুলোকে ফুলাই কেননা বায়ু থাকে, আর বায়ু থাকলে বায়ু তাপের কুপরিবাহী, যাই হলো বায়ু তো থাকে। এখন বাস আমাদের বাকিটা জানার দরকার নেই। কালি আছে এই জায়গাতে, কালি আছে আর তার সাথে কি আছে বায়ুর স্তর আছে, কালির সাথে সাথে কি আছে বায়ুর স্তর। এইবার ধর কোনো একটা আলোক রশ্মি, ঠিক আছে, কোনো একটা আলোক রশ্মি আসছে এই জায়গা থেকে, এটা জল, এটা জল, তো জল মানে কি মাধ্যম, ঘন মাধ্যম। আর এখানে আছে বায়ু, বায়ুর স্তর, তাহলে এটা ঘন আর এই বায়ুর স্তরটা কি বটে লঘু। তাহলে আলোক রশ্মি ঘন থেকে কোথায় এসছে লঘুতে এসছে। তো ঘন থেকে লঘুতে পড়ার সময় সংকট কোণের থেকে বেশি কোণে পড়বে, আর সংকট কোণের থেকে বেশি কোণে পড়লে চকচক করবে, ঠিক আছে। আর এখানে তো চোখ রাখা আছে, ঠিক আছে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য চকচক করবে, ঠিক আছে। এটা একটা। 2 নম্বর হীরা, ঠিক আছে। হীরার যে প্রতিসরাঙ্ক, হীরার প্রতিসরাঙ্ক হচ্ছে 2.42, 2.42, এটা হচ্ছে হীরার প্রতিসরাঙ্ক, হীরার প্রতিসরাঙ্ক, হীরার প্রতিসরাঙ্ক হচ্ছে 2.42। আর সংকট কোণ থিটা সি, সংকট কোণটা মনে হয় 24 পয়েন্ট কিছু একটা বটে, 2-4, 24.2 নাহলে 4 কিছু একটা বটে, 4 ডিগ্রি হবে কথা হচ্ছে, হ্যাঁ দেখে নিবি একবার মানটা, 24.4 ডিগ্রি। মানে এটা সংকট কোণটা কত কম, দেখ এটা সংকট কোণটা অনেক কম, ঠিক আছে। মানে যদি কোনো রকমে ধর কোনো হীরা আছে, ঠিক আছে, ধর এই বরাবর কোনো একটা হীরা আছে, ঠিক আছে, এরকম বরাবর দেখবি আঁকে, ঠিক আছে, এরকমভাবে কীভাবে আঁকে, এরকম বরাবর আঁকে, এরকমভাবে অনেকটা দেখতে হয়, ঠিক আছে। ধর এইরকম বরাবর হয় তো দেখতে, তো এটাকে এমনভাবে কাটা হয়, ভালো করে শুনবি, এটাকে এমনভাবে কাটা হয়, হীরাকে এমনভাবে কাটা হয় যাতে আলোক রশ্মি পড়লেই কত কোণে পড়বে, কত কোণে পড়বে অবিলম্বের সাথে অবশ্যই, ঠিক আছে, কত কোণে পড়বে 24.4 ডিগ্রি কোণে পড়বে, ঠিক আছে। এমনভাবে কাটা হয় হীরার মানে ওই জন্য তো হীরার দামটা বেশি, এমনভাবে অ্যাঙ্গেলে কাটা হয় যে কত কোণে পড়বে সংকট কোণের থেকে বেশি কোণে পড়বে, অবশ্যই সংকট কোণের থেকে বেশি, 24.4 নয় তার থেকে বেশি কোণে। কেননা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কখন ঘটে, যখন সংকট কোণের থেকে বেশি কোণে পড়ে। সংকট কোণের এই সংকট কোণে পড়লে হবে না, সংকট কোণে পড়লে হবে না, সংকট কোণের থেকে বেশি কোণে পড়তে হবে। 24.4 মানে এটা 25 ডিগ্রি ধরে নিচ্ছি, যদি 25 ডিগ্রিতে পড়ে তাহলে কী হবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে, হীরা চকচক করবে এটার কারণে। কিন্তু বইয়ে দেখ পুরোটা ডিটেলসে আছে, কীভাবে বলে দিচ্ছি। হীরা বলছে মানে এমনভাবে কাটা হয়, বইয়ে কী লেখা আছে শুন, হীরা এমনভাবে কাটা হয় প্রত্যেকটা তল দিয়ে আলোক রশ্মি প্রবেশ করতে পারে, এইদিকে আলোক রশ্মি প্রবেশ করতে পারবে, এই তল দিয়েও আলোক রশ্মি প্রবেশ করতে পারবে, এই তল দিয়েও পারবে, এই তল দিয়েও পারবে, এই তল দিয়েও পারবে, প্রত্যেকটা তল দিয়ে আলোক রশ্মি প্রবেশ করতে পারবে। এইবারে আলোক রশ্মি যেই ভিতরে প্রবেশ করলো, ভিতরে কী হবে বারবার প্রতিফলন হবে, ভিতরে বই লেখা আছে, বইয়ের ভাষা অনুসারে বলছি, ভিতরে বারবার প্রতিফলন হবে। তো প্রতিফলন হইতে হইতে এমন একটা টাইমে ধর এই তলটায় এমন কোণে পড়লো যে সংকট কোণে পড়লো, সংকট কোণের থেকে বেশি কোণে পড়লো, ঠিক আছে। যেই সংকট কোণের থেকে বেশি কোণে পড়বে, সংকট কোণের থেকে বেশি কোণে পড়লে কি হবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আর এমনভাবে কাটা হয় হীরাটাকে যে সব তল দিয়ে আলো ঢুকতে পারবে, কিন্তু বিরাতে সব তল দিয়ে পারবে না। তার মানে বুঝতে পারছিস কেমনভাবে প্ল্যান করে করা হয়েছে, দেখ আলো ঢুকতে পারবে সব তল দিয়ে, কিন্তু ভিতরে বারবার ধাক্কা খাবে, প্রতিফলন হবে বারবার ভিতরে, এটার ভিতরে বলছে হীরার ভিতরে প্রতিফলন হবে। প্রতিফলনের পর যখন বেরিয়ে আসবে না, তখন কিছু কিছু তলেই বেরিয়ে আসতে পারবে, সব তলে বেরোবে না, কিছু কিছু তলেই। সেই জন্য সেই তলগুলো কী করে চকচক করে, হীরা চকচক করার কারণ আশা করছি বুঝতে পারছিস, এগুলো রিডিং পড়লেই হয়ে যায়, ঠিক আছে। হীরা চকচক বুঝতে পারছিস, ভূষো কালেরটা বুঝতে পারছিস, আশা করছি কোনো অসুবিধা নেই। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্তও বলা হয়ে গেছে, আর সংকট কোণ কী কী বিষয়ের উপর নির্ভর করে আশা করছি এটা বলা হয়ে গেছে।
তো যদি না বলা হয়েছে তো আমাকে বলবি, জানাবি অবশ্যই। আর এইটার পর আছে দেখবি জলে ডোবালে টেস্ট টিউব, অনেকগুলো অভ্যন্তরীণ প্রতিফলনের উদাহরণ দিয়েছে, যেমন জলে ডোবালে টেস্ট টিউব, এটা পড়ে পরে দেখবি পুরোপুরি বুঝতে পারবি নিজেরাই, ঠিক আছে। ভূষকালিটা বলে দিয়েছি, এই যে জলে ডোবানো ভূষকালি মাখানো ধাতব বল, এটা কোথায় পাবি? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উদাহরণে পাবি। জলে ডোবানো ভূষকালি মাখানো ধাতব বল, ওই একটু আগেই বললাম কড়াই দিই। 2 নম্বর হচ্ছে জলে ডোবানো টেস্ট টিউব, জলে ডোবানো টেস্ট টিউব পড়ে পরে একবার দেখবি। আর একটা আছে দেখ জলপূর্ণ কাচের গ্লাস, জলপূর্ণ কাচের গ্লাসে একই ব্যাপার, ঠিক আছে। জলপূর্ণ ধর এরকম কাচের একটা গ্লাস আছে, ঠিক আছে, এতদূর পর্যন্ত জল আছে, এতদূর পর্যন্ত, ঠিক আছে, এতদূর পর্যন্ত জল আছে। যদি এইখান থেকে কোনো আলোক রশ্মি যায়, ভালো করে শুনবি, এইখান থেকে যদি কোনো আলোক রশ্মি যায় এই পথ বরাবর, ঠিক আছে, তাহলে এখানে কী হবে? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে। আর এখানে তুই যদি চোখ রাখিস তাহলে তোর চোখটা মানে চোখে দেখবি যে চকচক করছে তলটা, এই তলটা কী করছে? চোখ চকচক করছে। মানে বইয়ের ভাষায় কী লেখা আছে? বইয়ের ভাষায় বলছে এটা যদি তোমার কোনো মানে কাচের গ্লাস হয়, তো কাচের গ্লাসটা এরকমভাবে তুলো, চোখের উপরে রাখো, চোখের উপরে এরকম অবস্থায় রাখবো, তখন কী হবে? এই দিক থেকে আলোক রশ্মি আসবে, জলের উপরে তলে ধাক্কা খাবে, জলের উপরে তলে ধাক্কা খাওয়ার পর সেটা আমার চোখে পড়বে। মানে কীরকমভাবে বুঝতে পারছিস? এরকমভাবে ধাক্কা খাবে, নিয়ে এরকমভাবে পড়বে, আর আমার চোখে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হচ্ছে, চকচক করবে, ঠিক আছে। এগুলো রিডিং পড়লে বুঝতে পারবি। এবার মরুভূমির মরীচিকাটা একবার বলে দিই, এটা হয়তো এইটা পড়েছিস, এবার অনেকে এইটারটা ভুলে যেতে পারে বা এইটা নাও পড়ে থাকতে পারে, সেই জন্য আমরা মরীচিকাটা একটু ভালোভাবে বলে দিচ্ছি। রিডিং পড়লে এটা বুঝতে পারবি, এটাও কিন্তু বলে দিচ্ছি, ভালো করে শুনবি। মরীচিকা আগে কি ব্যাপারটা একটু গ্রীষ্মকালে ভালো করে লক্ষ্য করবে, এটা তো শীতকালে আমাদের এদিকে দেখা খুবই কমেই যায়, ঠিক আছে, কম যায় মানে দেখাই যায় না বলতে পারিস। তো একটু দেখবি ভালো করে যে যেখানে পিচ রাস্তা আছে, পিচ রাস্তায় যখন পিচ রাস্তা অবশ্যই মানে ভালো পিচ রাস্তা হতে হবে অবশ্যই, মানে এরকম আমাদের এখানে যেমন পিচ রাস্তাতে গোবরে ভর্তি, ঠিক আছে, বা বালিতে ভর্তি, এরকম হলে তো চকচক করবে না কখনোই। তো যেগুলো হাই রোড আছে বা জিটি রোড আছে, ন্যাশনাল রোড না হাইওয়ে রোড আছে, ঠিক আছে, সেইগুলো একবার দেখবি। যদি আমরা বাইকে বা সাইকেলে যাই তো মনে হবে যে কোথাও যেন রাস্তার মাঝে জল জমে আছে, এরকম মনে হয়, রাস্তার মাঝে জল জমে আছে। তো দেখবি ওইখানে আবার যদি পাশে কোনো লোকও যায় তার আবার ছায়াটাও পড়ে এখানে, কিন্তু তুই যখনই সামনে যাবি তখন দেখবি নাই জল। আর এই ভ্রান্তটাই হয় মরুভূমিতেও। মরুভূমিতে ধর জলের আশায় থাকে সবাই, দূর থেকে মনে হয় এরকম চকচক করছে, তার মানে জল আছে। যেই তুই মরুভূমির কাছে যাবি, নাই, ওই জায়গাতে যাবি, জল নাই। এটাই হচ্ছে এই যে দৃষ্টিভ্রম, এই যে তোর দৃষ্টির ভ্রম হয়ে যাচ্ছে, এইটাকেই বলবো আমরা মরুভূমির মরীচিকা। ওই জন্য নাম হয়েছে মরুভূমি। কেন বলা হয়েছে? কেননা এটা গ্রীষ্ম জায়গাতে দেখা যায়, মানে গ্রীষ্মর সময় দেখা যায়। দেখ গ্রীষ্মর সময় কেন দেখা যায়, এটাও একটা পয়েন্ট আছে অবশ্য, এটাও পয়েন্ট দিয়ে লিখবি গ্রীষ্মর সময় কেন দেখা যায়। ধর এটা হচ্ছে ভূমি, ঠিক আছে, এটা হচ্ছে ভূমি। এইবারে ভূমি যখনই ধর গ্রীষ্মকালের সময় কোনটা উত্তপ্ত হয় আগে বল? ভূগোলে এইটুকু পড়েছিস, ভূমিটা বেশি উত্তপ্ত হবে, তার মানে এই স্তরটা সবচেয়ে বেশি গরম হবে, এই স্তরটা, এটা ভূমি, এই স্তরটা কি বটে? ভূমি। আর এই ভূমিটা সবচেয়ে বেশি গরম হবে। আর যদি গরম হয় তাহলে ঘনত্ব কমে না বাড়ে? গরম বেশি, এই জায়গাটা প্রচুর গরম হবে। আর গরম হলে দেখবি রান্না যদি করিস কেউ, তেলটা যখন গরম হয়ে যায় তখন দেখবি তেলটা পাতলা হয়ে যায়, একটু ভালো করে দেখবি তেলটা কী হয়ে যায়? পাতলা হয়ে যায়, মানে ঘনত্বটা কমে যায়, পাতলা হয়ে যায়, তাই তো? গরম বেশি তার মানে পাতলা হয়ে যায়, পাতলা হয়ে যায় মানে এই মাধ্যমটা কী হবে? লঘু মাধ্যম হবে, তার মানে নিচের মাধ্যমটা কী হবে? লঘু মাধ্যম। এবার যত আমরা উপরে উঠবো তত গরম বেশি, এখানে উপরে গেলে ঠান্ডা, তার উপরে গেলে আরও ঠান্ডা, তার উপরে গেলে আরও ঠান্ডা, যত ঠান্ডা হবে তত এটা ঘনত্ব বেশি হবে। তার মানে নিচেরটার ঘনত্ব কম, গরম বেশি। আরে ভাই গরম বেশি, যে কোনো জিনিসকে গরম করলে দেখবি আয়তনটা মানে গরম করলে ঘনত্বটা কমে যায়, পাতলা হয়ে যায় ঘনত্ব, মা বুঝতে পারছিস, ঠিক আছে। গরম বেশি করলে কী হয়ে যায়? পাতলা হয়ে যায় মানে লঘু মাধ্যম। এইবারে এইটার উপরে যখন যাব তখন একটু ঠান্ডা মানে ঘনত্ব বেশি, তার উপরে যাব এর ঘনত্ব আরও বেশি,
তার উপরে যাব ঘনত্ব আরও বেশি। তার মানে এই যে আমি যদি এইগুলোকে স্তরে স্তরে ভাগ করি, মানে জাস্ট কাল্পনিক একটা স্তরে ভাগ করা হচ্ছে, ঠিক আছে। এটা গরম বেশি, এটা লঘু মাধ্যম, ঠিক আছে, এটা লঘু মাধ্যম, আমি অনেকগুলো মাধ্যমে ভাগ করে দিচ্ছি। এইটা হচ্ছে অপেক্ষাকৃত ঘন, এটা একটু ঘন, ঠিক আছে। কার তুলনায় ঘন বলতো? ইয়ার তুলনায় ঘন। এইটা আরো বেশি ঘন, বেশি ঘন। এইটার উপরেরটা সব দিকে বেশি ঘন লিখে দিলাম, আরো অনেকগুলো স্তরে ভাগ করতেই পারি। তার মানে যত উপরের দিকে যাব তত ঘনত্ব কি হবে? বাড়বে গ্রীষ্মকালে। কেন বাড়বে একবার ভালো করে ভাব। গ্রীষ্মকাল গরম দিচ্ছি, তাহলে কোনটা সবচেয়ে বেশি গরম হবে? ভূমিটা। তাহলে ভূমিটা গরম হচ্ছে মানে পাতলা হয়ে যাবে, তাহলে লঘু। যত উপরে যাব তত ঘনত্ব বাড়বে, নিচেরটার ঘনত্ব কম, যত উপরকে যাব তত ঘনত্ব বাড়বে, ভূগোলের জিনিস আছে, ঠিক আছে। এইবার শুন, ধর এই জায়গাতে কোনো একটা গাছ আছে, ঠিক আছে, এরকম বরাবর একটা কোনো গাছ আছে, ঠিক আছে, এখানে কোনো গাছ আছে, ঠিক আছে। এইবার ভালো করে একটু লক্ষ্য করবি, এই গাছ থেকে কোনো একটা আলোক রশ্মি আমরা আনবো। এই গাছ থেকে যদি কোনো একটা আলোক রশ্মিকে আনি, ঠিক আছে, মানে ধর এই গাছটা থেকে এই মাঝের বিন্দু থেকে একটা আনলাম আলোক রশ্মি, এখান থেকে পড়লো, এখানে আলোক রশ্মি পড়লো। যে আলোক রশ্মি পড়বে আমাদের প্রথম কাজ কি করব? আমরা একটা অবিলম্ব অঙ্কন করব, ঠিক আছে। এইবার যে পথ বরাবর যাওয়ার কথা ছিল সেই পথ বরাবর কি যাবে? এই উপরেরটা কি মাধ্যম? দেখ এইটা কি মাধ্যম? সবচেয়ে বেশি ঘন, এটা সবচেয়ে বেশি ঘন, দেখ এদিকে দেখ, সবচেয়ে বেশি ঘন। আর তার নিচেরটা বেশ কম ঘন, মানে এইটা সব দিকে বেশি ঘন, ইয়ার তুলনায় তো এটা লঘু। যত উপর দিকে যাব, এখানে লিখে দিচ্ছি সবচেয়ে বেস্ট, যত উপর দিকে যাব তত কি হবে? ঘন বেশি, ঘনত্ব বেশি। যত উপর দিকে যাব তত ঘনত্ব কি হবে? বাড়বে, ঠিক আছে। উপর দিকে গেলে ঘনত্ব কেন বাড়বে এটা আশা করছি বুঝতে পারিস। কেননা উপর দিকে গেলে ঠান্ডা, ঠান্ডা হলে ঘন, আর যত গরম হবে নিচ দিকে নামবো তত গরম, গরম তেল গরম হলে কি হয়? পাতলা হয়, লঘু হয়, ঠিক আছে। এবার দেখ যত উপরকে যাব তত ঘনত্ব বাড়বে, উপরকে যাব ঘনত্ব বাড়বে। এবার দেখ আমরা কি করছি, দেখ ঘন থেকে লঘুতে আসছি, এইটাই তো সবচেয়ে বেশি ঘন। যত উপর দিকে যাব তত ঘনত্ব বাড়বে, তার মানে এই স্তরটার ঘনত্ব বেশি, এইটার ঘনত্ব তুলনামূলক কম, তাহলে এটা ঘন, এটা লঘু। এটা হচ্ছে ঘন আর এটা হচ্ছে লঘু, এই দুটার ক্ষেত্রে, এই দুটার ক্ষেত্রে। তাহলে আলোক রশ্মি ঘন থেকে লঘুতে এসছে, ঘন থেকে লঘুতে আসলে কি হবে? অবিলম্ব থেকে কি হয়ে যাবে? দূরে সরে যাবে। বল সরিবে কিনা? এই দুটার ক্ষেত্রে হয়ে গেছে, তাহলে এই ঘন আর লঘুটা মুছে দিই। এইবার দেখ যত উপর দিকে যাব ঘনত্ব বাড়বে, উপর দিকে যাব তত ঘনত্ব বাড়বে, তার মানে এইটার ঘনত্ব বেশি এইটার তুলনায়। কেননা উপর দিকে গেলে ঘনত্ব বাড়বে, তাহলে এইটা লঘু, এটা উপরে আছে মানে ঘন। যেখানে আলোক রশ্মি পড়েছে সেইখানে আমরা কি করব? একটা অভিলম্ব অঙ্কন করব। অভিলম্ব অঙ্কন করলাম, যে পথ বরাবর যাওয়ার কথা ছিল সেই পথ বরাবর তো যাবে না, কি হবে? সেইখান থেকে আরো দূরে সরিয়ে যাবে। এইরকম এটা বোঝাচ্ছে না, দূরে সরে গেছে না, এবারে বোঝাচ্ছে দূরে সরে গেছে, ঠিক আছে। এইরকম ভাবে আপতন কোণ দেখ প্রতিবার বাড়ছে, একটু ভালো করে দেখ, প্রতিবার কিন্তু আপতন কোণ বাড়ছে। কি করে আপতন কোণ বাড়ছে যদি বলিস, তাহলে দেখ এই ক্ষেত্রে আপতন কোণটা এইটা, এটা আপতন কোণ, ঠিক আছে। যদি না বুঝতে পারছিস তাহলে আমরা একটা ছবিটা আরো ভালোভাবে করে দিচ্ছি, ঠিক আছে। যদি বুঝতে পারিস তাহলে তো ভালো জিনিস। যে পথ বরাবর যাওয়ার কথা ছিল সেইখান থেকে আরো বেশি বেঁকে যায়, ঠিক আছে। এখানে আবার কি করলাম? অভিলম্ব অঙ্কন করলাম, তাহলে এই পথ বরাবর চলে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন আরো ইয়ে হবে, কিন্তু এটা অনেকটা ইয়ে হয়ে গেল, অনেকটা জায়গা নিয়ে নিচ্ছে বোর্ডে, ঠিক আছে। তাই হলো, দেখ প্রতিবার আপতন কোণ কিন্তু বাড়ছে, দেখ একটু ভালো করে লক্ষ্য করে, প্রতিবার কি হচ্ছে? আপতন কোণ বাড়ছে, প্রতিবার আপতন কোণটা বাড়ছে। তো আপতন কোণ বাড়তে বাড়তে এমন একটা হয়ে যায়, এমন একটা সময় আসে, আপতন কোণ বাড়তে বাড়তে এমন একটা টাইম আসে
যে আলোক রশ্মি সংকট কোণের থেকেও বেশি কোণে পড়ে যায়। এমন একটা সময় আসে যে আলোক রশ্মি কী হয়, সংকট কোণের থেকেও বেশি কোণে আপতিত হয়, সংকট কোণের থেকেও বেশি কোণে আপতিত হয়। ঠিক আছে, সংকট কোণের থেকেও বেশি কোণে আপতিত হয়। তো যখন দেখ আপতন কোণ বাড়ছে, দেখ ছবিটাতে বোঝা যাচ্ছে না বলতে আমাদের জায়গাটা একটু বেশি নিয়ে নিচ্ছে তো, আর বোর্ডটা একটু ছোটো বটে, ঠিক আছে, ওই জন্য প্রবলেম হচ্ছে। আর না হলে আমরা দেখছি যদি ওটা করানো যাচ্ছে, ঠিক আছে। আপতন কোণ বাড়ছে, আশা করছি তোরা বুঝতে পারছিস। এখানে চোখে দেখি বোঝা যায় যে এইখানে আপতন কোণ ছোটো, এখানে আপতন কোণ বাড়িছে, এখানে আরও আপতন কোণ বাড়বে, কেননা দূরে সরিয়ে যাচ্ছি। যতবার যাচ্ছি কী হচ্ছে, দূরে সরিয়ে যাচ্ছে। দূরে সরিয়ে যাচ্ছে মানে কীরকম দেখ, যে পথ বরাবর যাওয়ার কথা তার থেকে আরও দূরে সরিয়ে যাবে এরকমভাবে। তাহলে আপতন কোণ বাড়ছে না, প্রতিবার আপতন কোণ কী হচ্ছে, বাড়ছে। তাহলে আপতন কোণ বাড়তে বাড়তে এমন একটা সময় আসে যে সংকট কোণের থেকেও বেশি কোণে পড়ে, সংকট কোণের থেকেও বেশি কোণে আলোক রশ্মি আপতিত হয়। আর সংকট কোণের থেকে যখনই বেশি কোণে পড়বে, ধর ঠিক আছে, ধর এখানে পড়লো আলোক রশ্মি, এখানে আমরা কী করলাম, অবিলম্ব আগলাম, তাহলে আমরা ধরে নিচ্ছি এইটা হচ্ছে সংকট কোণের থেকেও বেশি, এটা হচ্ছে সংকট কোণ এর থেকে বেশি কোণে পড়ল, সংকট কোণের থেকে বেশি কোণে পড়লে এই আলোক রশ্মিটা। দেখ আমরা কি বললাম আরেকবার দেখ, বইয়ের ভাষা অনুসারে বলছি। এবারে ধর মরুভূমিতে সূর্যের আলো পড়ার পর ভূমিটা সবচেয়ে বেশি উত্তপ্ত হয়। তাহলে ভূমি স্তরের সংলগ্ন মাধ্যমটা কী থাকে, লঘু। যত উপরে যাওয়া যায় তত ঘনত্ব বাড়তে থাকে, বইয়ের ভাষা অনুসারে বলছি। এইবার মরুভূমিতে থাকা কোনো এক বস্তু থেকে আলোক রশ্মি যখন আসে তখন ঘন থেকে লঘুতে এসছে, এটা তো বুঝতে পারছিস। কেন উপরে গেলে ঘনত্ব বাড়ছে রে ভাই, উপরে গেলে ঘনত্ব বাড়ছে, উপরে গেলে কী হচ্ছে, ঘনত্ব বাড়ছে। তাহলে এইটা ঘন, এইটা লঘু। তাহলে আলোক রশ্মি কোথার থেকে এসছে, দেখ ঘন থেকে লঘুতে এসছে। কোথার থেকে কোথায় এসছে, ঘন থেকে লঘুতে এসছে। তো ঘন থেকে লঘুতে আসলে কী হবে, ঘন থেকে লঘুতে আসলে আপতন কোণ বাড়ে না প্রতিসরণ কোণ বাড়ে, প্রতিসরণ কোণ বাড়বে। তো প্রতিসরণ কোণ বাড়লো, এখানে দেখ প্রতিসরণ কোণ বাড়ছে, প্রতিসরণ কোণ বাড়ছে মানে এইখানে কোণটাও বাড়বে, আপতন কোণ বাড়বে। আপতন কোণ বাড়তে 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 যদি সংকট কোণের থেকে বেশি কোণে আলোক রশ্মি পড়ে, এটা দেখ এটা বুঝলে আমরা তারপর আরেকবার ছবিটা চেষ্টা করছি। সংকট কোণের থেকে বেশি কোণে পড়ে, সংকট কোণের থেকে বেশি কোণে পড়লে আলোক রশ্মি কী হয়ে যায় বলতো, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। কী হয়ে যায়, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়ে যায়। মনে করে দেখ একবার, আলোক রশ্মি যদি সংকট কোণের থেকে বেশি কোণে আপতিত হয় তাহলে আলোক রশ্মি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে। দেখ লেখা আছে থিটাসির বেশি, সংকট কোণের থেকে বেশি কোণে পড়েছে, তার মানে আলোক রশ্মি যে মাধ্যম থেকে এসেছিল আবার সেই মাধ্যমে ঘুরে যাচ্ছে। এইবার আলোক রশ্মি কোথার থেকে কোথায় যাচ্ছে বল, উপর দিকে গেলে ঘনত্ব কি হয়, বাড়ে, উপর দিকে গেলে ঘনত্ব বাড়ে, ঠিক আছে। এইবার আলোক রশ্মি উপর দিকে গেলে ঘনত্ব বাড়ে, তাহলে এই স্তরটার এই স্তরটার যে তুলনা করি এই দুটো স্তরের, তো উপর দিকে গেলে ঘনত্ব বাড়ে, তাহলে এইটার ঘনত্ব কম আর এইটার ঘনত্ব কি বেশি, এটার ঘনত্ব কম মানে এটা হচ্ছে লঘু মাধ্যম, কি মাধ্যম, লঘু মাধ্যম। আর এইটার ঘনত্ব বেশি, এইটার ঘনত্ব বেশি মানে এটা কি মাধ্যম, এটা হচ্ছে ঘন মাধ্যম। তাহলে এইবারে আলোক রশ্মি পূর্ণ প্রতিফলনের পর কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, লঘুর থেকে ঘনতে যাচ্ছে। কোথার থেকে কোথায় যাচ্ছে, লঘু থেকে ঘনতে যাচ্ছে। আর লঘু থেকে ঘনতে যাচ্ছে, ঠিক আছে, লঘু থেকে ঘনতে যাচ্ছে। আমরা অবিলম্ব টানলাম, যে পথ বরাবর যাওয়ার কথা ছিল সেই পথ বরাবর তো যাবে না, কি হবে, অবিলম্বের কাছে চলে আসবে, এটা হয়তো জানিস, ঠিক আছে, অবিলম্বের কাছে চলে আসবে। এইভাবে কাছে পড়তে পড়তে তোর এরকম জায়গাতে কোনো একটা ব্যক্তির চোখ আছে, ঠিক আছে, এরকম কোনো একটা ব্যক্তির চোখ আছে এই জায়গাতে, ঠিক আছে, এরকম ব্যক্তির চোখ আছে। তার কি মনে হবে, তার মনে হবে যে আলোক রশ্মি এই পথ বরাবর আসছে, এই পথ বরাবর আসছে, তার মানে ও এত বাঁকা পথ অনুসরণ করতে পারবে না। ওর মনে হবে এই যে আলোক রশ্মিটা সোজা আলোক রশ্মি, এই আলোক রশ্মিটা, তার মানে নিশ্চয়ই এরকম ডটেড কোনো বিন্দু থেকে আসছে, ঠিক আছে। এটা ছবিটা আমরা ভালোভাবে আঁকার চেষ্টা করছি, একদম ভালোভাবে, তাহলে এটা বুঝতে একটু সুবিধা হবে আশা করছি। আরেকবার আমরা আঁকছি, ঠিক আছে, দেখবি, দেখ মরুভূমিতে যদি গরম হয় তাহলে গরম হলে ভূপৃষ্ঠ আগে গরম হবে, তাহলে এইটা গরম হচ্ছে মানে এইটা লঘু মাধ্যম,
গরম হলে কি হয়, পাতলা হয়। তেলটাও দেখবি গরম হলে পাতলা হয়, তাহলে এটা লঘু। যত উপর দিকে যাব তত ঘন। তার মানে আমরা এইটা লিখলাম যে উপর দিকে গেলে ঘনত্ব বাড়বে। উপর দিকে গেলে কি হবে, ঘনত্ব ঘনত্ব বাড়বে। আর নিচ দিকে হলে তার কি হবে, উল্টাটা হবে। এই নিচ দিকে আসলে ঘনত্ব কি হবে, কমবে। ঠিক আছে, এইবার আমরা কতগুলো স্তরে ভাগ করছি। যেমন এই নিচের স্তরটা, একদম নিচের স্তরটা, এই যে এই নিচের স্তরটা, এই নিচের স্তরটা লঘু মাধ্যম লিখলাম। লঘু না, লঘুটঘু কিছু লিখছি না এখন। একটা স্তর, ঠিক আছে, এইটা দুটো স্তর, এটা 3 নাম্বার স্তর। কাল্পনিকভাবে আমরা স্তরে কল্পনা করলাম। বায়ুমণ্ডল কি এরকম স্তরে থাকে? থাকে না। তো আমরা কতগুলো কাল্পনিক এরকম স্তর ধরে নিলাম। ঠিক আছে, এইবার আমরা একটা গাছ অঙ্কন করছি। ঠিক আছে, আমরা এই জায়গাতে একটা গাছ অঙ্কন করলাম। ধর এই জায়গাতে একটা গাছ লিখলাম। ঠিক আছে, গাছ লিখলাম। এইবারে আলোক রশ্মি গাছ থেকে কোথায় পড়বে? গাছ থেকে পড়বে ভূমিতে, ভূমির দিকে পড়বে। তাহলে গাছ থেকে যদি ভূমির দিকে পড়ে তো আলোক রশ্মিটা দেখবি, এই যে আলোক রশ্মিটা, এই আলোক রশ্মিটা আমরা ধরলাম এইরকম জায়গাতে পড়লো, এরকম এরকম জায়গাতে পড়লো। ঠিক আছে, তাহলে যেখানেই আলোক রশ্মি পড়েছে সেই জায়গাতে প্রথমে আমরা কি করব, একটা অবিলম্ব অঙ্কন করব। তাহলে আপতন কোণ দেখ, এইটা আপতন কোণ। ঠিক আছে, যে পথ বরাবর যাওয়ার কথা, যে পথ বরাবর যাওয়ার কথা, এই পথ বরাবর যাওয়ার কথা। ঠিক আছে, এই পথ বরাবর যাওয়ার কথা, কিন্তু এই পথ বরাবর কি যাবে? এই পথ বরাবর আদৌ যাবে নাই। কি হবে, একটু দূরের দিকে সরে যাবে। তাহলে কোনটা বাড়লে বলতো, প্রতিসরণ কোণ বাড়িছে না আপতন কোণ বাড়িছে? প্রতিসরণ কোণ বাড়িছে। তাহলে আপতন কোণ এইটা হচ্ছে প্রতিসরণ কোণ, অবিলম্বের সাথে প্রতিসরণ কোণ বাড়িছে। এইবার আলোক রশ্মি এইখানে পড়েছে। তাহলে আলোক রশ্মি যেখানে পড়েছে সেইখানে আমার প্রথম কাজ হচ্ছে অবিলম্ব অঙ্কন করা। কি অঙ্কন করা? অবিলম্ব অঙ্কন করা। তাহলে তোর চোখের দেখাতে বুঝতে পারছিস নেই যে এইখানে আপতন কোণ এইটুকু ছিল, এখন আপতন কোণ এইটা হয়েছে, মানে আপতন কোণ বাড়িছে। আপতন কোণ কি হয়েছে? বাড়িছে। এইবার দেখ, এই পথ বরাবর যাওয়ার কথা, এই পথ বরাবর যাওয়ার কথা, কিন্তু এই পথ বরাবর তো যাবে নাই। ঠিক আছে, এই পথ বরাবর কেন যাবে না? দেখ, যত নিচ দিকে নামছে আলোক রশ্মি, নিচ দিকে নামছে মানে ঘনত্ব কমছে, নিচ দিকে নামছে মানে ঘনত্ব কমছে। তাহলে এখন এইটার এইটার মধ্যে এইটা ঘন আর এইটা হচ্ছে লঘু, কেননা নিচ দিকে নামলে ঘনত্বটা কমে। তাহলে যে পথ বরাবর যাওয়ার কথা ছিল সেইটার থেকে কি হয়ে যায়, আরো দূরের দিকে সরে যাবে। ঠিক আছে, এইবার আমরা এইখানেও কি করব, আমরা অবিলম্ব অঙ্কন করব। তো তোর চোখে দেখাতে বুঝতেই পারছিস যে আপতন কোণ বাড়ছে। আপতন কোণ বাড়তে বাড়তে একটা টাইম এমন আসে যে আলোক রশ্মি সংকট কোণের থেকে বেশি কোণে পড়ে। আলোক রশ্মি কি হয়, এমন দেখ, আপতন কোণ বাড়ছে প্রতিবার, আপতন কোণ বাড়ছে, আপতন কোণ বাড়ছে, বাড়তে বাড়তে এমন একটা টাইম আসে যে সংকট কোণের থেকে বেশি কোণে আলো পড়ে, বেশি কোণে আলো আপতিত হয়। যেই সংকট কোণের থেকে বেশি কোণে আলো আপতিত হবে, যেই সংকট কোণের থেকে বেশি কোণে আলো আপতিত হবে, তাহলে আলোক রশ্মি যে মাধ্যম থেকে এসেছিল আবার সেই মাধ্যমে ঘুরে যাবে। বল বটে কিনা? যে মাধ্যম থেকে এসেছিল আবার কি করবে, সেই মাধ্যমে ঘুরে যাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, সেই মাধ্যমেই ঘুরে যাওয়ার চেষ্টা করবে। কোনো অসুবিধা? আর একটু বাঁকাই দিই। ঠিক আছে, কি বললাম আরেকবার দেখ, থিটাসির বেশি কোণে পড়েছে, মানে সংকট কোণের থেকে বেশি কোণে আলো আপতিত হয়েছে। ঠিক আছে, তখন কি হবে, যে মাধ্যম থেকে এসেছিল, যে মাধ্যম থেকে এসেছিল আবার সেই মাধ্যমে ফিরে যাবে, যে মাধ্যম থেকে এসেছিল আবার সেই মাধ্যমে ফিরে যাবে। এইবার আলোক রশ্মি কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যাচ্ছে, আগে আমরা অবিলম্বটা তো আঁকি। দেখ, এই দুটো স্তরের মধ্যে কোনটা ঘন কোনটা লঘু? এই দুটো স্তরের মধ্যে যত উপর দিকে যাব ঘনত্ব কি হবে, বাড়বে। উপর দিকে যখন যাবো, দেখ তিচ্ছি না, দেখ উপর দিকে গেলে ঘনত্ব বাড়বে। তাহলে এইটার ঘনত্ব বেশি, তাহলে এইটা ঘন আর এটা লঘু। কেননা উপর দিকে গেলে ঘনত্ব কি হবে, উপর দিকে গেলে ঘনত্ব বাড়বে। তাহলে এইটা হচ্ছে লঘু, এটা হচ্ছে ঘন। যে পথ বরাবর যাওয়ার কথা ছিল, ঠিক আছে, যে পথ বরাবর যাওয়ার কথা ছিল
সেই পথ বরাবর তো যাবে নাই। সেই পথ বরাবর কেন যাবে নাই? আলোক রশ্মির তীর চিহ্ন দেখ, লঘু থেকে ঘনতে যাচ্ছে। লঘু থেকে ঘনতে যাচ্ছে মানে অবিলম্বের কাছে সরে আসবে। কী হবে? অবিলম্বের কাছে সরে আসবে। আবার আলোক রশ্মি যেখানে পড়লো, ঠিক আছে, সেখানেও আমরা কি করব? অবিলম্ব অঙ্কন করব। কি করব আমরা? অবিলম্ব অঙ্কন করব। ঠিক আছে, অবিলম্ব অঙ্কন করলাম। ঠিক আছে, এবারও দেখ, যে পথ বরাবর যাওয়ার কথা ছিল সেই পথ বরাবর তো যাবে নাই। কী হবে? আরও বেঁকে যাবে, এইভাবে চলতে থাকবে। আমরা ওইগুলো দেখাচ্ছি নি। ঠিক আছে, এবার দেখ, এইখানে ধর কোনো ব্যক্তি দেখাচ্ছি না বলতে গাছটার থেকে নাহলে ব্যক্তিটাই বড় হয়ে যাবে। ঠিক আছে, তো এইখানে কোনো একটা ব্যক্তি চোখ রাখলো, এই জায়গাতে, এই জায়গাতে কোনো একটা ব্যক্তি চোখ রাখিল, তাহলে এই ব্যক্তিটা তো আর বুঝতে পারবে নাই আলোক রশ্মি এইরকম বরাবর আসিছে নিয়ে এইখানে বেঁকেছি, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটেছে, অত সব বুঝে না। ঠিক আছে, অত সব বুঝতে পারবে না। তাহলে ব্যক্তির তো চোখ, দেখ, ব্যক্তির চোখ তো আর এরকম নয় যে এইরকমভাবে বাঁকাপথটা বুঝতে পারবে, তাহলে এরকমভাবে বাঁকাপথটা অনুসরণ করতে পারে না। তখন ব্যক্তি কী ভাবে জানিস? ব্যক্তি ভাবে যে এই আলোক রশ্মিটা কোনো সোজা বিন্দু থেকে এসছে। দেখ, বোর্ডের পেছনের জায়গা নাই, ভালো করে শোন, বোর্ডের পেছনের জায়গা নাই, আমি আঁকতে পারছি না, তোরা একবার বইয়ের ছবিটা দেখবি। ঠিক আছে, আর বই আমি ছবি আঁকতে পারবো, কিন্তু এ তাহলে এই ফিল্ডটা আসবে না, যে এইটা আপতন কোণটা বাড়ছে, এই ফিল্ডে আনা যাবে না। ঠিক আছে, সেই জন্যে আমরা কী করবো? এই লাইনটাকে, ডটেড লাইনটা বাড়াবো। এই ডটেড লাইনটা, এই যে এই কীভাবে বল, এই আলোক রশ্মিটা সোজা কোনো বিন্দু থেকে আসছে, এর কি মনে হবে? এই ব্যক্তিটার কি মনে হবে যে এই আলোক রশ্মিটা যে আসছে, আলোক রশ্মি তো আর বাঁকা পথ জানে না। আলোক রশ্মি কী জানবে? যে সোজা পথ থেকে এসছে। আমি ভাববো, আমি যদি দেখি, তাহলে আমি ভাববো যে এরকম ডটেড লাইনে বাড়াই যাবো, এরকম কোনো একটা বিন্দু থেকে আসছে, নিয়ে ডটেড করে বাড়াতে পেছন দিকে মিলবে। তখন আমার কি মনে হবে জানিস? এই যে এই গাছটা উল্টে আছে, মানে কীরকম আছে, ওটাও আমি ছবিটা ছোটো করে রাখছি এবারে। হ্যাঁ, এটা আশা করছি ফিল একটু হলেও এসেছি। এই জায়গাগুলো রিডিং পড়লে মোটামুটি বোঝা যায়। এবার রিডিং পড়বে, গ্যারেন্টি বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না, একদম 100%। মানে এটা আমরা ছোটো করে যদি আঁকি, তাহলে এইখানে ধর কোনো একটা ব্যক্তির চোখ আছে, আর এই জায়গাতে কোনো গাছ আছে। ঠিক আছে, এই জায়গাতে কোনো গাছ আছে। ঠিক আছে, তো এরকমভাবে আলোক রশ্মিটা আসছিলো, দেখ, মনে করি আলোক রশ্মিটা আসছিলো আস্তে আস্তে। ঠিক আছে, এখানে কী হবে? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে। তাহলে এখানে যদি কোনো এক ব্যক্তি চোখ রাখে, তার কি মনে হবে? ঠিক আছে, তার মনে হবে যে, ঠিক আছে, এটা চোখেই বটে। ঠিক আছে, এটা চোখ। ঠিক আছে, তখন এই ব্যক্তিটার কিন্তু এটা বুঝতে পারবে নাই। ব্যক্তিটা ভাববে এই যে বাঁকা পথ অনুসরণ করতে পারবে না, তখন তার মনে হবে যে এই লাইনটাকে আমরা ডটেড লাইনে যখন বাড়াবো, তার মানে এইখানের কোনো বিন্দু থেকে আসছে। ঠিক আছে, তখন তার মনে হবে যে এই গাছের মাথাটা এইখানে না থেকে এইখানে আছে। কোথায় আছে? এইরকম জায়গাতে আছে, আর এইখানে গাছটা এরকমভাবে আছে, মানে উল্টো দিকে দেখতে পাবে প্রতিবিম্বটা। ঠিক আছে, বল, বুঝতে পারছিস কি? এখানে দেখতে পাবে। আরেকবার বলে দিচ্ছি, দেখ, এইখান থেকে আলোক রশ্মি এরকমভাবে প্রতিফলন হচ্ছে, আমরা এটা দেখালাম, কিন্তু এই ব্যক্তিটা বুঝতে পারবে না, এই ব্যক্তিটার চোখ এরকমভাবে ব্যাকাপথ অনুসরণ করতে পারবে না। তার মনে হবে এই যে আলোক রশ্মিটা আসছে, এই যে সোজা আলোক রশ্মিটা আসছে, এটা কোনো বিন্দু থেকে আসছে, এই দিকের কোনো বিন্দু থেকে, সোজা কোনো রশ্মি দিকে আসছে, সোজা পথে আসছি। তখন আমরা যখন ডটেড লাইন এটাকে বাড়ালাম, তখন দেখলাম এইটার নিচে উৎপন্ন হলো, তার মানে এইটার ছবি এখানে তৈরি হলো। এটাই হচ্ছে মরুভূমির মরীচিকা। আর এই মরীচিকাটা কোথায় পাওয়া যায়? নিচে। প্রতিবিম্বটা কোথায় তৈরি হয়? নিচে, মানে কী বলে, রাস্তাতে তৈরি হচ্ছে, তাই তো, ভূমিতে। সেই জন্য এটাকে নিম্নতর মরীচিকা বলা হয়। এই মরীচিকাটাকে কী বলা হয়? নিম্নতর মরীচিকা। আর একটা উচ্চতর মরীচিকা আছে, সেই জন্য এটার নাম নিম্নতর নিশ্চয়ই। তাহলে এই মরীচিকাটাকে নিম্নতর মরীচিকা বলা হয়। এইবারে প্রশ্ন হচ্ছে, এটা আলাদা করে পয়েন্ট দিয়ে লিখবি, তোরা ছায়ের বই আছে তাও লিখবি, আমি শুধু কনসেপ্টটা বলে দিচ্ছি, যে মরুভূমিতে কেন দেখা যায়, মানে অন্য জায়গায় দেখা যায় না কেন? তার কারণ হচ্ছে মরুভূমিতে উত্তাপটা অনেক বেশি, আর উত্তাপ বেশি হওয়ার জন্যে, ঠিক আছে, উত্তাপ বেশি হওয়ার জন্যে বা উষ্ণতা বেশি হওয়ার জন্যে বায়ুমণ্ডলকে আমরা অনেকগুলো স্তরে কী করেছিলাম? ভাগ করেছিলাম। এই জন্য মরুভূমিতে দেখা যায়, অন্য জায়গাতে এত সহজে দেখা যায় না, বা গ্রীষ্মকালে দেখা যায় আমাদের এখানেও।
ঠিক আছে। তাহলে কেন দেখা যায় গ্রীষ্মকালে? কেননা গ্রীষ্মকালের উষ্ণতা বেশি, আর উষ্ণতা বেশি হওয়ার জন্যে বায়ুমণ্ডলকে অনেকগুলো স্তরে স্তরে ভাগ করা যায়। এই জন্যেই মরুভূমিতে মরীচিকা দেখা যায়, বা গ্রীষ্ম প্রধান দেশে মরীচিকা দেখা যায়, বা গ্রীষ্মকালে এই মরীচিকা দেখা যায়। এই প্রশ্নটা লিখে নিবি, ঠিক আছে। এইবার প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা যখন রাস্তাতে যাই তখন দেখি যে জলটা কাঁপছি, জল তো আছে মনে হয়, রাস্তাতে জল আছে এটা মনে হয়, আবার দেখি মনে হয় যে জলটা কাঁপছে, মানে প্রতিবিম্বটা কাঁপছে। এইরকম কেন মনে হয়? এটা কারণ কেন মনে হওয়ার কারণ শুন। সূর্যরশ্মি তাপ দিচ্ছে, এই যখন ধর এই জায়গাতে ঘনত্ব কী হবে? কম হবে, মানে এটা কী মাধ্যম হবে? লঘু মাধ্যম হবে। একদম নিচটা কী মাধ্যম হবে? লঘু মাধ্যম। যত উপরে যাব তত ঘন হয়ে যাবে, যত উপরকে যাব তত কী হবে? ঘন মাধ্যম হবে, যত উপরের দিকে যাব তত ঘন মাধ্যম হবে। তো দিনের বেলাতে সবসময় তো উষ্ণতা আলাদা আলাদা, উষ্ণতা বাড়ছে কমছে, আর উষ্ণতা বাড়ছে কমছে মানে প্রতিসরাঙ্ক লঘু মাধ্যম আর ঘন মাধ্যমে আমরা কী দিয়ে বিচার করি? লঘু আর ঘন কী দিয়ে বিচার করি? মিউ দিই, প্রতিসরাঙ্ক দিই। যার প্রতিসরাঙ্ক বেশি সে ঘন, যার প্রতিসরাঙ্ক কম সে লঘু। প্রতিসরাঙ্ক মানে হচ্ছে বাধা, প্রতিসরাঙ্ক মিউ মানে হচ্ছে বাধা। তাহলে বাধাটা বেশি কোন মাধ্যমে? ঘন মাধ্যমে। তুই জল মাধ্যমে বেশি দৌড়তে পারবি না বায়ু মাধ্যমে বেশি দৌড়তে পারবি? জল মাধ্যমে, কেননা জল মাধ্যমটা হচ্ছে কী মাধ্যম? ঘন, আর ঘনতে বাধাটা বেশি। তাহলে যার মিউ বেশি তার সেটা ঘন মাধ্যম, যার মিউ মানে বাধাটা বেশি সেটা হচ্ছে কী মাধ্যম? ঘন মাধ্যম। তাহলে আমরা দেখছি যে গ্রীষ্মকালে মরীচিকা তো দেখতে পাচ্ছি, কিন্তু গ্রীষ্মকালে উষ্ণতা আলাদা আলাদা সময় আলাদা। বায়ুমণ্ডলের উষ্ণতা কখনো বাড়ছে কমছে, হাওয়া দিচ্ছি, অনেক কিছু পরিবর্তন হচ্ছে, হাওয়া দিচ্ছি, কোথাও ধর বৃষ্টিপাত হয়ে গেল, ঠিক আছে। তাহলে উষ্ণতা পরিবর্তিত হয়, আর উষ্ণতা পরিবর্তিত হলে মিউ পরিবর্তিত হয়। উষ্ণতা পরিবর্তিত হলে উষ্ণতার উপর নির্ভর করবে না বাধাটা। ঘন লঘু উষ্ণতার উপর নির্ভর করে না। তেলটাকে গরম করছিস, তেলটাকে যখনই গরম করছিস সেই তেলটা পাতলা হয়ে যাচ্ছি, তাহলে উষ্ণতার উপর বাধাটা নির্ভর করে না? ঘন লঘুটা নির্ভর করে না? করে। কেননা তেলটাকে গরম করলে কী হচ্ছে? পাতলা হয়ে যাচ্ছে, মানে লঘু হয়েছে। তাহলে উষ্ণতা বাড়ে কমে, লিখবো আমরা উষ্ণতার পরিবর্তন হয়। তখন কি হয়? উষ্ণতার পরিবর্তন হয়। উষ্ণতার পরিবর্তন হলে প্রতিসরাঙ্কেরও কি হয়? পরিবর্তন হয়। আর প্রতিসরাঙ্কের পরিবর্তন হয় বলে আলোক রশ্মির গতিপথটা এদিক ওদিক হয়। সেই জন্য মনে হয় যে কাঁপছি। দেখবি ক্লাস 10-এ নক্ষত্রগুলি মিটমিট করে কেন, এইটার অ্যান্সার যখন বলেছিলাম আমরা, তখনও কিন্তু এই কাঁপছে মিটমিট করে কেন, এটার অ্যান্সারটা আমরা কিন্তু বলেছিলাম। আর এইখানেও আমরা আরেকবার বলে দিলাম যে উষ্ণতা পরিবর্তন হয়, উষ্ণতার পরিবর্তন হলে প্রতিসরাঙ্কের পরিবর্তন হয়, আর প্রতিসরাঙ্কের পরিবর্তন হচ্ছে বলে আলোক রশ্মির গতিপথটাও কী হয়? পরিবর্তন হয়। সেই জন্য দেখি মনে হয় যে এই ছবির প্রতিবিম্বটা কোথাও কাঁপছে বলে মনে হয়, ঠিক আছে। এবার শুন, শীত প্রধান দেশের মরীচিকা। শীত প্রধান দেশে কি হয়? শীত প্রধান দেশে ধর এই জায়গাতে কোনো আমরা নৌকো বা কিছু রাখছি, ঠিক আছে। এই জায়গাতে কোনো নৌকো আছে, ঠিক আছে, এই জায়গাতে কোনো নৌকো আছে, ঠিক আছে। নৌকা তো মনে হচ্ছে না, মুকুট মনে হচ্ছে, ঠিক আছে, কিন্তু ছবি আমার এরকমই হয়। যাই হলো, ঠিক আছে, নৌকাই বটে, ধরি এটি একটি নৌকো, ঠিক আছে। যাই হোক, ধর শীতপ্রধান দেশে এটা জলের উপর আছে, ঠিক আছে। আর এইখানে কোনো একটা ব্যক্তি আছে এই জায়গাতে, এখানে কোনো এক ব্যক্তি আছে এই জায়গাতে দাঁড়ায় আছে, ঠিক আছে। কোনো এক ব্যক্তি আছে, ভালো করে শুনবি মন দিয়ে। শীতপ্রধান দেশে এই মাটিটা বেশি ঠান্ডা হয়। আবার শীতপ্রধান দেশে এই মাটির জায়গাটা, এই জায়গাটা কেননা ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে। ভূগোলে পড়েছিস ভূপৃষ্ঠ কী করে? তাড়াতাড়ি তাপ বিকিরণ করে। তাহলে যেই তাড়াতাড়ি তাপ বিকিরণ করবে এই জায়গাটা কী হয়ে যাবে? ঠান্ডা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই জায়গাটা ঠান্ডা, তাহলে ঠান্ডা মানে কি? আবার ঠান্ডা মানে এটি কি মাধ্যম? ঘন মাধ্যম। তেলটা গরম করলে পাতলা হয়ে যায়। গরম করলে যদি পাতলা হয়, তাহলে ঠান্ডা করলে কী হবে? ঘন হয়ে যাবে, ঘন মাধ্যম। তার মানে যত উপরের দিকে যাব উষ্ণতা তত বাড়বে, উপরের দিকে গেলে কি হবে? উষ্ণতা বাড়বে। দেখ একবার, উষ্ণতা বাড়বে, ঠিক আছে।
কেননা নিচের স্তরটা ভূপৃষ্ঠ তাড়াতাড়ি তাপ বিকিরণ করে, ভূপৃষ্ঠ তাড়াতাড়ি তাপ বিকিরণ করে, এটি কী হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। যত উপরের দিকে যাব কী হবে, উষ্ণতা তত বাড়বে, উষ্ণতা বাড়বে। আর উষ্ণতা বাড়ছে মানে কি হচ্ছে বলতো, ঘনত্ব। উষ্ণতা বাড়ছে, গরম করলে কি হয়, ঘনত্বটা কমে, পাতলা হয় না। তাহলে পাতলা হয় মানে কি হচ্ছে, ঘনত্ব কমবে, ঘনত্ব কমবে। তার মানে যত উপরের দিকে যাব তত কী হবে, ঘনত্ব কমবে, যত উপরের দিকে যাব তত ঘনত্ব কমবে। ঠিক আছে, এইবার যদি এই জায়গাটা তো আমরা অনেকগুলো স্তরে ভাগ করি, ঠিক আছে, আমরা অনেকগুলো যদি স্তরে ভাগ করি, একটা স্তর, দুটো স্তর, তিনটা স্তর, ঠিক আছে, 4 5 এতগুলো স্তর আছে, ভালো করে বুঝবি। হ্যাঁ, ধর যত উপরের দিকে যাব, আমরা এই দুটো মাধ্যমের ক্ষেত্রে দেখছি, এই দুটো মাধ্যম উপরের দিকে গেলে ঘনত্ব কমবে, উপরের দিকে যত যাবো তত ঘনত্ব কমবে, উপরের দিকে গেলে ঘনত্ব কমবে মানে এটি ঘন আর এটি কি, লঘু। উপরের দিকে গেলে ঘনত্ব কমবে, তাহলে এটা ঘন হলে এটা লঘু হবে। এইবার আলোক রশ্মি যদি নৌকোর থেকে বেরিয়ে পড়ে যায়, আলোক রশ্মি নৌকোর থেকে পড়ে, তোর নৌকোর থেকে এখান থেকে পড়লে আলোক রশ্মি, নৌকোর থেকে কোনো আলোক রশ্মি পড়লো, নৌকোর যে কোনো জায়গা থেকে দেখাতে পারিস, যে কোনো জায়গা থেকে একটা আলোক রশ্মি পড়লো, যেখানে পড়বে আমরা সেখানে কি করব, একটা প্রথমে আমরা কি করব, একটা অভিলম্ব অঙ্কন করব। কি করব, অভিলম্ব অঙ্কন করব। এবার দেখ ঘন থেকে লঘুতে যাচ্ছি, ঘন থেকে লঘুতে যাচ্ছে মানে যে পথ বরাবর যাওয়ার কথা সেই পথ বরাবর তো যাবে না, ঘন মানে ভিড়, ভিড় থেকে ফাঁকাতে যাচ্ছে, তাহলে একটু দূরে সরে যাবে, দূরে সরল। ঠিক আছে, আবার দেখ এবার এই দুটো মাধ্যমে ঘন আর লঘুটা মুছে দিই। এইবার এই দুটো মাধ্যমের ক্ষেত্রে কোনটা লঘু কোনটা ঘন, উপরের দিকে গেলে ঘনত্ব কমবে, উপরের দিকে গেলে ঘনত্ব কি হবে, কমবে। তাহলে উপরের দিকে গেলে ঘনত্ব যদি কমে তাহলে এইটা, এই দুটোর ক্ষেত্রে এইটা ঘন হবে, এইটা লঘু হবে। কেন, উপরের দিকে গেলে ঘনত্ব কমবে, তাহলে এটা ঘন, এটা লঘু। এইবার যেখানে আলোক রশ্মি পড়েছে সেখানে আমরা কি করব, অভিলম্ব অঙ্কন করব। অভিলম্ব অঙ্কন করলাম, যে পথ বরাবর যাওয়ার কথা, কোন পথ বরাবর যাওয়ার কথা, দেখতো কোন পথ বরাবর যাওয়ার কথা, এই পথ বরাবর যাওয়ার কথা, যে পথ বরাবর যাওয়ার কথা সেই পথ বরাবর তো যাবে নাই, কেননা কোথার থেকে কোথায় যাচ্ছে, ঘন থেকে লঘুতে যাচ্ছে, ঘন থেকে লঘুতে যাচ্ছে। তাহলে ঘন থেকে লঘুতে গেলে কি হয়, অভিলম্ব থেকে দূরের দিকে সরে, দূরের দিকে সরে। দেখ এটার ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে আপতন কোণ বারবার বাড়ছে। ঠিক আছে, এরকম করে বাড়তে বাড়তে এমন একটা টাইম আসে যখন এই আপতন কোণটা, এই যে আপতন কোণটা কী করে বুঝবো, আমরা এখানে আমাকে অবিলম্ব অঙ্কন করতে হবে, তবে না বুঝতে পারবো। তাহলে এই যে আপতন কোণটা, ঠিক আছে, এই আপতন কোণটা যদি বাড়তে বাড়তে সংকট কোণের থেকে যদি কি হয়, আপতন কোণ বাড়ছে, আগে আপতন কোণ দেখে এইটুকু ছিল, তারপর আপতন কোণ এইটা হলো, তারপর এইটা হলো, আপতন কোণ বাড়তে বাড়তে আপতন কোণ যখন সংকট কোণের থেকে বেশি হয়, আপতন কোণ বাড়তে বাড়তে কি হয়, সংকট কোণের থেকে বেশি হয়, তখন অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে। সংকট কোণের থেকে বেশি কোণ হয়ে গেলে কি হয়, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে। তার মানে যে মাধ্যম থেকে যাচ্ছিল আবার সেই মাধ্যমেই ঘুরে আসে, যে মাধ্যম থেকে যাচ্ছিল সেই মাধ্যমেই ঘুরে আসে। ঠিক আছে, তাহলে দেখ এই মাধ্যম থেকে যাচ্ছিল আর এই মাধ্যমেই ঘুরে এসছে। এবার এখানে আলোক রশ্মি পড়লো, এইবার আলোক রশ্মি যেখানে পড়লো সেখানে আমরা কি করব, অবিলম্ব অঙ্কন করব। কি করব, আমরা অবিলম্ব অঙ্কন করলাম। এইবার আমরা দেখব যে কোনটা ঘন কোনটা লঘু, এই দুটোর ক্ষেত্রে কোনটা ঘন কোনটা লঘু। দেখ উপরের দিকে গেলে ঘনত্ব কমবে, উপরের দিকে গেলে ঘনত্ব কি হবে, কমবে। তাহলে কমবে মানে এইটা হচ্ছে লঘু আর এটা হচ্ছে ঘন, কেননা উপরের দিকে গেলে ঘনত্ব কি হবে, কমবে, উপরের দিকে গেলে ঘনত্ব কমবে, তাহলে এটা লঘু হলে এটা ঘন। তাহলে যে পথ বরাবর যাওয়ার কথা ছিল, সেই পথ বরাবর তো যাবে কি নাই, লঘুর থেকে ঘনের দিকে যাচ্ছে, তাহলে লঘু থেকে ঘনতে গেলে অবিলম্বের কাছে চলে আসবে, বল কাছে চলে আসবে কিনা, ঠিক আছে, কাছে চলে আসবে। এইবার এই জায়গায় কোনো এক ব্যক্তিটাকে সরাই, এখানে মানে এখানে থাকলে মিলবে কি নাই, তো তাহলে আমরা ব্যক্তিটাকে এইদিকে সরাচ্ছি, হাঁটতে হাঁটতে চলে এসছি। ঠিক আছে, আমরা ধরলাম ব্যক্তিটা এই জায়গায় চলে এসছে, এই জায়গায়, ঠিক আছে, এই জায়গায় কোনো ব্যক্তিটা আছে, ঠিক আছে, এই জায়গায় কোনো ব্যক্তি আছে। এইবার
তার চোখ কি বুঝবে বল, তার যে চোখ আছে, ঠিক আছে, তার চোখ কি বুঝবে, তার চোখ তার এরকম বুঝতে পারবে না, ও আলোক রশ্মিটা এরকম বরাবর এসছে, এরকমভাবে বাঁকা পথ অনুসরণ করতে পারে না, ঠিক আছে। তার মানে তার চোখ বুঝতে পারবে যে এই যে আলোটা সোজা আসছে, এই যে সোজা আলোটা পড়ছে আমার চোখে, তার মানে এইটা এরকম কোনো বিন্দু থেকে আসছে, এরকম কোনো বিন্দু থেকে আসছে, ঠিক আছে, বেকার হয়ে গেল, ঠিক আছে, এরকম কোনো বিন্দু থেকে আসছে মানে উপরের থেকে আসছে। তার মানে এই যে নৌকাটা ব্যক্তিটা এইখানে দেখতে পাবে না, দেখতে পাবে এইরকম উপরটাতে, বুঝতে পারলি কি? দেখ একবার ভালো করে, আলোক রশ্মি কী হচ্ছে, ঘন থেকে লঘুতে যাচ্ছে, ঘন থেকে লঘুতে যাচ্ছে, দূরে সরিয়ে যাচ্ছে, আপাতন কোণ বাড়তে সংকট কোণের থেকে বেশি হয়, সংকট কোণের থেকে বেশি হলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে। কিন্তু এই ব্যক্তিটা বাঁকা পথ অনুসরণ করতে পারবে না, কারোরই, এই ব্যক্তিটা কেন, কোনো ব্যক্তি এই বাঁকা পথ, এই যে বেগছি এটা বুঝতে পারবে না। সেই জন্য আমরা কী করলাম, এটাকে ডটেড লাইনে বাড়াই দিলাম, দেখলাম যে এইরকম কোনো জায়গা থেকে এসছে, তার মানে নৌকাটাকে ব্যক্তিটা কোথায় দেখতে পাবে, এরকম উপরে দেখতে পাবে, ঠিক আছে, এইটা উপরে দেখতে পাচ্ছি, এখানে আছে বস্তুটা নিচে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি উপরে, তার মানে এইটাকে বলবো আমরা উচ্চতর মরীচিকা। কি বলবো? উচ্চতর মরীচিকা। আগেরটা বলছিলাম আমরা নিম্নতর মরীচিকা, নিম্নতর, এটা হচ্ছে উচ্চতর মরীচিকা, ঠিক আছে। তার মানে এইগুলো আমাদের সব চোখের ভুল। আমরা আজকে প্রতিসরণে বা কালকে আগের দিনও শিখেছি যে প্রতিসরণে আমরা অনেক কিছু ভুলভাল দেখি, তাই তো। এটাও উচ্চতর মরীচিকা, আগেরটা ছিল নিম্নতর মরীচিকা। আর এইখান থেকে বাকি যদি থাকেও, ঠিক আছে, কোনো জায়গাতে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উদাহরণ, সেই উদাহরণগুলো একবার রিডিং পড়বি, এতটা ক্ষমতা তোদের মধ্যে আছে আমি জানি যে তোরা একবার রিডিং পড়লে এবারে বুঝতে পারবি, ঠিক আছে।